এখন আমরা খুবই একটি কনফিউজিং আরেকটি রুলসে চলে যাব। এটি এতটা কনফিউজিং নয় আমি যতটা বলছি, বাট তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু অন্যান্য রুলসের সাথে আবার এটি অনেকটা আবার তোমাদের সংঘর্ষ লাগতে পারে। আসলে এরকম কেন হচ্ছে? কারণ তোমাদেরকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমি গত যেই দুটি ক্লাস করিয়েছিলাম সেখানেও কিন্তু এই টাইপের কিছু ছিল, বাট এটি একটু আলাদা। কেন তোমরা সবাই লক্ষ্য করবে। প্রথমে আমরা লক্ষ্য করি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল এবং বিসিএসসি যে প্রশ্নগুলো চলে এসেছিল এগুলো দিয়ে তারপরে আমি তোমাদেরকে ব্যাখ্যা দেবো যে আসলে এটি কীভাবে হয়েছে। তো সবাই লক্ষ্য করো, এখানে প্রথমে রয়েছে যে নেইদার রিনি নর অথবা অর সিমি ইজ অথবা আর কোয়ালিফাইড ফর দ্য জব। আসলে তোমাদেরকে এই সেন্টেন্সটি দেখে অনেকটা বিরক্তি লাগতে পারে, কারণ এতগুলো কেন আমি অপশন দিয়েছি, রাইট? কিন্তু অপশন দেওয়ার কারণ হচ্ছে আমি তোমাদেরকে শুধুমাত্র এই সেন্টেন্সগুলোর মাধ্যমে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টেই নয়, এর পাশাপাশি তোমাদেরকে আমি কনজাংশনের যে একটা বিষয় রয়েছে এটা কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করছি। সবাই দেখো এখানে কনজাংশন কীভাবে রয়েছে, সবাই লক্ষ্য করো। তো এখানে নেইদার নর নাকি অর, এগুলোকে বলা হয় কো রিলেটিভ কনজাংশন। কি বলা হয়? কো রিলেটিভ কনজাংশন। সবাই খুব সুন্দর করে লেখো আমার সাথে, কো রিলেটিভ কনজাংশন, রাইট? সো কো রিলেটিভ কনজাংশন মানে কি? কো রিলেটিভ অর্থাৎ আমার সাথে রিলেশন আছে এমন, অর্থাৎ কো রিলেটিভ আমার সাথে যার রিলেশন আছে সেটাই হলো কো রিলেটিভ। অর্থাৎ রিলেটিভ মানে আত্মীয়, আত্মীয়র আত্মার সাথে মিল থাকতে হবে, নাহলে আপনি আত্মীয় হতে পারবেন না। তো এই সিস্টেমে কনজাংশন মানে কি করা? যুক্ত করা। যেমন নেইদার রিনি এবং সিমি দেখতে পাচ্ছি, তাহলে এখানে পার্সন কয়টা? দুইটা, রিনি এবং সিমি। এই সিমি এই দুটি মানুষকে যুক্ত করছে কারা? এই যে কনজাংশনটা, রাইট? নর অথবা অর। তো এই নর অথবা অর কেন হচ্ছে? এটি হচ্ছে শুধুমাত্র নেইদারের কারণে। অর্থাৎ নেইদার থাকলে কি হয়? নেইদার থাকলে নর হয়, নেইদার থাকলে কি হয়? নর হয়। সুতরাং এখানে কিন্তু অর ইউজ করা যাবে না। এটাকেই বলে হচ্ছে কো রিলেটিভ কনজাংশন। অর্থাৎ একটি থাকলে আমাকে আরেকটি দিতেই হবে, এটাই হলো কি কোরিলেটিভ কনজাংশন। যেমন লক্ষ্য করি আমরা এখানে ইদার অর্থাৎ আইদার, যেটাকে আমরা বলি ইদার অর হয়, অর্থাৎ এখানে নর ইউজ করা যাবে না। কারণটা কি? কারণ হচ্ছে তোমাদেরকে বারবার মনে রাখতে হবে এগুলো হলো কোরিলেটিভ কনজাংশন, অর্থাৎ একজনের সাথে আরেকজনের যুক্ত থাকবেই, একটি হলে আরেকটি হবে। এটাকেই বলে কোরিলেটিভ কনজাংশন। বাংলায় যেমন আমরা বলি না যে যেমন কর্ম তেমন ফল, যেমন থাকলে তেমন কথাটি চলেই আসে, এটাই হলো কি কোরিলেটিভ কনজাংশন। অর্থাৎ এগুলোকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। আমার মনে হয় তোমরা জিনিসটি ক্লিয়ার হয়েছে। যেমন তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা পড়েছ যে সোনার তরী, ওখানে কিন্তু বলা আছে যত চাও তত লও তরণী ভরে। এই যে যত এবং তত, যত গর্জে তত বর্ষে না। তোমাদের এই যে এই কথাটি পড়েছ যত এবং তত, এই যে যেমন তেমন যত তত, একটি থাকলে আরেকটি হয়, হ্যাঁ, এই ধরনের বিষয়টি কিন্তু হলো কি কোরিলেটিভ কনজাংশন। ক্লিয়ার? একটি থাকলে একটি হবেই, নেইদার থাকলে নর আবার হবেই। কনজাংশনের ক্ষেত্রে কোরিলেটিভ অর্থাৎ রিলেশন যুক্ত করতে হবে অবশ্যই। যেমন রিনি এবং সেভের মধ্যে কি রিলেশন যুক্ত করছে, শুধু ও নয়, সেও। ইদার অর, ইদারের পরে কি হয়? অর হয়। এটি হলো কি একটি কোরিলেটিভ কনজাংশন, একটি থাকলে আরেকটি হবে। নট বাট, মোস্ট ইম্পর্টেন্ট, নট বাট অর্থাৎ সে নয় কিন্তু আমি, এই ধরনের বোঝালে অবশ্যই এখানে কি নট বাট ইউজ করতে হয়। তো এই নট বাটটা আমাকে কার সাথে যুক্ত করছে? এই হি এবং আয়ের সাথে যুক্ত করছে, কারণ তিনি নয় আমি, তার সাথে আমার রিলেশন আছে ঠিকই, কিন্তু তিনি কাজটি করেনি, কাজটি আমি করেছি। এগুলো হলো কোরিলেটিভ কনজাংশন। যেমন আরেকটি আছে, যেমন আমরা লিখি যে বোথ অ্যান্ড, বোথ থাকলে আমাকে অবশ্যই অ্যান্ড লিখতে হয়। যেমন আরও রয়েছে, তোমরা লিখে রাখো, নট অনলি থাকলে
বাট অলসো হয়। অর্থাৎ এগুলো হলো কি আমার কোরিলেটিভ কনজাংশন। নট অনলি থাকলে অবশ্যই আমার এখানে কিন্তু বাট অলসো ইউজ করতে হবে, শুধু অলসো দেওয়া যাবে না। এবং বোথ থাকলে অবশ্যই আমাকে অ্যান্ড ইউজ করতে হবে। নেদারের পরে অলওয়েজ নট থাকে, ইদারের পরে অলওয়েজ অর হয়। এই বিষয়গুলোই হলো আমার কোরিলেটিভ কনজাংশন। এখন তোমাদেরকে আমি যে জিনিসটি বোঝাতে যাচ্ছি সেটি হচ্ছে এই কোরিলেটিভ কনজাংশনগুলোর ক্ষেত্রে আমার ভার্বের কি কি পরিবর্তন হতে পারে। আমি তোমাদেরকে এখন ভার্ব নিয়ে যাচ্ছি, কীভাবে ভার্বের পরিবর্তন হতে পারে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জানবো আমরা এখন। আমরা কোরিলেটিভ কনজাংশন জানলাম, এখন আমরা জানবো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সবাই লক্ষ্য করবে আমার ভার্বটি কি হবে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্ব কি হবে, কিংবা কোন সাবজেক্টটি মেইন এবং কোন সাবজেক্টের প্রেক্ষিতে আমার ভার্বটি ব্যবহার করা হয়, এটিকেই বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আশা করছি তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মিনিংটি বুঝতে পেরেছো। সুতরাং এখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা কাজগুলো বুঝতে পারবো আশা করছি। সবাই লক্ষ্য করবে আমার সাথে। দেখো এখানে দুটি ভার্ব রয়েছে, ইজ এবং আর। পরের সেন্টেন্সে দুটি ভার্ব, অ্যাম এবং আর। এবং লাস্ট সেন্টেন্সে আরও দুটি ভার্ব, ইজ এবং আর। এখন প্রশ্ন হলো ভার্ব তো এতগুলো হওয়ার কথা না, রাইট? একটি সেন্টেন্স, একটি সাবজেক্ট, একটি মেইন সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা মেইন ভার্ব লাগবে, অতিরিক্ত কোনো কিছু লাগবে না। তো এখন সবাই লক্ষ্য করবে নেইদার রিনি নর সিমি। তাহলে আমার সাবজেক্ট কিন্তু এখানে কয়টি? দুইটি। এইদার ইউ অর আই। আমার সাবজেক্ট এখানে কয়টি? দুইটি। হি নট বাট আই। এখানে আমার সাবজেক্ট কয়টি? দুইটি। তাহলে আমার প্রশ্ন হলো, আমি যে কিছুক্ষণ আগেই বলেছিলাম মনে আছে যে 11 নম্বর প্রবলেমে তোমাদেরকে বলেছিলাম যে একটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একাধিক হয় তাহলে ভার্বটাও কি প্লুরাল হয়, রাইট? বাট থিঙ্ক ইউরসেলফ মাই ডিয়ার, সেটা কি ছিল? সেটি ছিল একাধিক পার্সোনাল প্রোনাউনের রুলস। বাট আমরা 12 নম্বর ক্যাপসুলে কিন্তু সেই রুলসটি পড়ছি না। আমরা কি পড়ছি? আমরা পড়ছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোরিলেটিভ কনজাংশনের রুলস। তা এখন তোমরা বলবো যে কেন ভাই, তাহলে তো কনফিউশন হয়ে যাচ্ছে। কোনো কনফিউশন নাই। তাহলে লক্ষ্য করো কনফিউশন কোথায় হয়। তোমাদেরকে মাথায় রাখতে হবে নেদার এবং নর। নেদার পরে নর হয়, আইদার পরে অর হয়, এবং নট থাকলে পরে বাট হয়, এবং নট অনলি থাকলে পরে বাট অলসো হয়, এবং বোথ থাকলে পরবর্তীতে অ্যান্ড হয়। এবং এই ক্ষেত্রে তোমাদেরকে বারবার মনে রাখতে হবে একটি সূত্র। আমার সাথে সবাই বলো বোন। কি বলবো তোমরা? বোন, BONE, বোন। এই যে বোন কথাটি রয়েছে না, আমরা কিন্তু অনেকে বলি যে তোমরা কয় ভাই বোন, রাইট? সেই বোন একটা আলাদা জিনিস, বাট এই বোন BONE, এই বোন কিন্তু আলাদা জিনিস। এই বোন হলো কি আমাদের এই যে হাড্ডি গুড্ডি, এগুলো হলো বোন, রাইট? ব্যাকবোন। তো এই যে বোন কথাটি রয়েছে, তো এই বোনের মাধ্যমে তোমরা মনে রাখবা বিতে হচ্ছে বাট, সবাই লক্ষ্য করবে, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, এনতে হচ্ছে নর, এবং নট অনলি, এবং বিতে হচ্ছে বাট অলসো, এবং ইতে হচ্ছে কি হতে পারে? ইচ, ইদার, ইচ। তো সবাই তাহলে লক্ষ্য করো, তাহলে তোমরা কি মনে রাখবা? বোন। কি মনে রাখবা? বোন মনে রাখবা। বোন কেন মনে রাখবা? বোন মনে রাখার ক্ষেত্রে তোমরা সবাইকে বারবার বলছি, এই বোনের বিষয়গুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। তারপরে বিতে আরো হয় বোথ, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো এনের ক্ষেত্রে, ঠিক আছে? হ্যাঁ। তো এই যে এই বিষয়গুলো, যেমন বিতে কি হলো? বোথ অ্যান্ড, তারপরে বাট, তারপরে বাট অলসো, ওতে হচ্ছে এখানে অর, তারপরে এনতে হচ্ছে নর এবং নট অনলি, এবং ইতে হচ্ছে ইদার এবং ইচ, রাইট? তাহলে এগুলোর কাজ কি? তো সবাই লক্ষ্য করো, তোমরা মাথায় রাখবে এই কোরিলেটিভ কনজাংশনগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে। তোমাকে আমি আরো ক্লিয়ার করি, সবাই একটু আমার সাথে খাতায় লিখে রাখো। নট অনলি পরে কি হয় এটি লিখে রাখো, বাট অলসো, বোথ থাকলে অ্যাড হয়,
নেইদার থাকলে নর হয়, ইদার থাকলে অর হয়। নট এর পরে বাট হয়। তো আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এইগুলোর কারণগুলো কি বলার, এগুলোর কারণ হচ্ছে আমার সবাই লক্ষ্য করো, বাট অলসো, নর, অর, বাট। ক্লিয়ার? সবাই লক্ষ্য করো, নর, অর, বাট, বাট অলসো। সবাই লিখে রাখো এগুলো। পরের সাবজেক্ট অনুযায়ী ভাগ হয়, পরের সাবজেক্ট অনুযায়ী ভাগ হয়। সবাইকে আবারও বলছি, বাট অলসো, নর, অর এবং বাট, বাট অলসো, নর, অর এবং বাট, এগুলোর পরের সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভাগ হবে। অর্থাৎ কি ভাগ হবে? এই পরের সাবজেক্টগুলো যদি সিঙ্গুলার হয় ভার্বটি সিঙ্গুলার হবে, পরের সাবজেক্টগুলো যদি প্লুরাল হয় তাহলে ভার্বটি কী হবে? প্লুরাল হবে। তো সবাই তাহলে লক্ষ্য করো আবারও একটা জিনিস, সেটা হচ্ছে আমরা আবারও বলছিলাম যে নট অনলি থাকলে পরে বাট অলসো হয়, এবং নেইদার থাকলে নর হয়, ইদার থাকলে অর হয়, এবং নট থাকলে বাট হয়। একদম ক্লিয়ার? তো সবাই আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো যে বোন, বোনের ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে বলছি? বোন। তাহলে বোন মানে হচ্ছে বাট, বাট অলসো, এবং ওতে হচ্ছে অর, এতে হচ্ছে নেইদার, নর, নট অনলি, এবং ইতে হচ্ছে আইদার এবং ইচ। হ্যাঁ, তো এই যে বোনের কথা তোমরা মনে রাখবা। বোনের কথা মনে থাকলে এগুলোর পরের সাবজেক্ট অনুযায়ী ভাগ হয়। বোনের কি হয়? পরের সাবজেক্ট অনুযায়ী ভাগ হয়। তো বোনের পরের সাবজেক্ট বলতে আমি বুঝিয়েছি বাট অলসো, নর, অর এবং বাট, এগুলোর পরের সাবজেক্ট অনুযায়ী কি হবে? ভাগ হবে। তাহলে সবাই লক্ষ্য করো, নেইদার রিনি নর সিমি। তাহলে এই যে নর আমরা পেয়েছি, রাইট? সবাই লক্ষ্য করো, আমি এই যে গোল দাগ দিয়েছি, এটা হলো নর। নরের পরের সাবজেক্ট হলো কি? সিমি। তো সিমি হলো আমার সিঙ্গুলার মানুষ, একটা ব্যক্তির নাম, সিঙ্গুলার, সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে কি? সিমি। অর্থাৎ আমাকে ধরা শিখতে হবে যে আসলে এখানে মেইন সাবজেক্ট কোনটি, পূর্বেরটি নাকি পরেরটি। তাহলে এখানে সাবজেক্ট কিন্তু আমার রেনি নয়, সাবজেক্ট হচ্ছে আমার সিমি। তাহলে আমার এই জন্য উত্তর কী হবে? ইস। কারণ এগুলোর পরের সাবজেক্ট অনুযায়ী ভাগ হয়। ক্লিয়ার? নেক্সট লক্ষ্য করবে, আইদার ইউ অর আই। তো এখানে তোমরা লক্ষ্য করো, এখানে অর রয়েছে, রাইট? এই যে আমি গোল দাগ দিয়েছি অর, এদের পরে অর হয়। অরে গোল দাগ দিয়েছি কারণ অরের এগুলো পরের সাবজেক্ট অনুযায়ী ভাগ হয়। তাহলে আমার কি সাবজেক্ট কি ইউ নাকি আই? অর্থাৎ অরের পরে আই রয়েছে, অর্থাৎ আমার আই হলো সাবজেক্ট। সুতরাং এখানে কি হবে? আই এম। উত্তর আমার আয়ের পরে আর হয় না, আয়ের পরে কি হয়? এম হয়। তাহলে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। দ্য লাস্ট ওয়ান সবাই লক্ষ্য করো, হি নট বাট আই। সে নয় কিন্তু আমি একজন ভালো ছাত্র। ওকে, তো একজন ভালো ছাত্র আছে, একজন দিলে দিতে পারি, না দিলে নাই। আচ্ছা, একজন ভালো ছাত্র, এ গুড স্টুডেন্ট। ওকে, হি নট বাট আই। তাহলে তোমরা লক্ষ্য করবে, বারবার বলেছি যে নট থাকলে পরে বাট ইউজ করতে হয়, এবং বাট এর পরের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। তো পরের সাবজেক্ট এখানে আই, সুতরাং আমার ভার্বটি সুতরাং কি হবে? তোমরা লক্ষ্য করো, ইস, আর নাকি এম হবে? অবশ্যই আয়ের পরে এম হয়। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে এম। অর্থাৎ হি নট বাট আই এম গুড স্টুডেন্ট। ক্লিয়ার? আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। কিন্তু এখানে একটা মারাত্মক কনফিউশন রয়েছে। কোনটি কনফিউশন? তো সবাই লক্ষ্য করো, আমি কিন্তু একটি কনফিউশন তোমাদেরকে এখনো লিখতেই দিইনি, সেটি আমি ব্যাখ্যাও করিনি। এই কনফিউশনটা কিন্তু আমি তোমাদের জন্য রেখে দিয়েছিলাম।
এই যে কনফিউশনটা হলো বোথ এবং অ্যান্ড। আমি কিন্তু তোমাদেরকে বলিনি যে বোথ এবং অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ডের পরে সাবজেক্ট অনুযায়ী ভাবে বলছি কি, আমি বলিনি। বিষয়টি তোমরা লক্ষ্য করবে, এটা কিন্তু অনেকটা কনফিউশন। সবাই লিখে রাখো কনফিউশন, বোথ এবং অ্যান্ড, এটা হলো একটি কনফিউশন। কারণটা কি, তোমরা খুব সুন্দর করে এখানে ব্র্যাকেটে লিখে রাখো, বোথ এবং অ্যান্ড থাকলে সর্বদাই ভার্ব প্লুরাল হয়, সর্বদাই ভার্ব কি প্লুরাল হয়। ক্লিয়ার? কারণ আমি বলেই দিয়েছি বোথ অ্যান্ড আই, বোথ অ্যান্ড আমি বলেই দিয়েছি, কারণ বোথ থাকলে কি হয়, বোথের পরে অ্যান্ড হয়। ক্লিয়ার? কারণ আমি বোঝাতে চেয়েছি যে উভয়ে মিলেই কোনো কিছু করা বোঝালে শুধু এই কাজটি নয়, এই কাজটিও এবং সাথে ওই কাজটিও আমিই করেছি, অর্থাৎ আমার কাজের সংখ্যা কিন্তু অনেকগুলো হচ্ছে, রাইট? তো এই ক্ষেত্রে তোমাদেরকে মাথায় রাখতে হবে বোথ এবং অ্যান্ড থাকলে আমাকে কখনোই সাবজেক্ট চুজ করার দরকার নাই, আমার ভার্বটি অলওয়েজ প্লুরাল হবে। ওকে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ।